বিভিন্ন জিনিস ভাজার জন্য অনেক সময় চালের গুঁড়ার দরকার হয়, এর জন্য অনেকগুলো চাল ভিজিয়ে রেখেছিলাম। একবারে হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে তারপর হচ্ছে রোদে শুকিয়ে তারপর হচ্ছে কোনো একটা কৌটায় ভরে রেখে দিব। এর আগে একবার বাদাম ভেজেছিলাম বালুটা দিয়ে, পরে এইভাবে পলিথিন পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। পরে যখন কালকে রৌদ্র উঠবে তখন হচ্ছে সকাল সকাল এই চালের গুঁড়াগুলো রোদ্রে শুকাতে দিয়ে দেব। আসসালামু আলাইকুম, দিস ইজ মি উম্মা এহসান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে, মানে আমি ইচ্ছে করেই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে তেমন একটা কাজ নেই, এর জন্য একটু বেশি ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে এখন দেখি যে 1টা বেজে গেছে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আমি এখানে যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম যে পাতিলের মধ্যে, এগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করব। বিভিন্ন জিনিস ভাজার জন্য অনেক সময় চালের গুঁড়ার দরকার হয়, এর জন্য অনেকগুলো চাল ভিজিয়ে রেখেছিলাম। মানে একবারে হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে তারপর হচ্ছে রোদে শুকিয়ে তারপর হচ্ছে কোনো একটা কৌটায় ভরে রেখে দিব। যখন কাজে লাগবে তখন হচ্ছে এগুলোকে কাজে লাগাবো। তো চালটা আরেকটু ভিজুক, এর মধ্যে হচ্ছে আমি বাদামগুলো ভেজে নেই। তো কিছুদিন আগে আমি বাজার থেকে 1/2 কেজি বাদাম এনেছিলাম, এগুলো হচ্ছে ভাজা হয়নি, বাসায় রাখা ছিল এই যে। তো আজকে ভাবলাম যে বাদামগুলো ভেজে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। আর বাদাম ভাজার জন্য এখানে আছে বালু, মানে এর আগে একবার বাদাম ভেজেছিলাম বালুটা দিয়ে, পরে এইভাবে পলিথিন পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, কারণ বালুটা সবসময় পাওয়া যায় না, এই কারণে হচ্ছে পলিথিন বেঁধে তারপর রেখে দিয়েছিলাম। তো এখন এই বালু দিয়ে এই বাদামগুলো হচ্ছে ভাজবো। তো আজকে হচ্ছে এই কড়াইতে বাদামগুলো ভাজবো। তো আগে হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে নেই, এরপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে বালুগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে বালুগুলোকে একটু গরম করে তারপরে হচ্ছে এর মধ্যে বাদামগুলো দিয়ে দিব। তো বালুটা একটু গরম হোক। তো বালুগুলো গরম হয়েছে, এর থেকে বেশি গরম করা যাবে না। এখন হচ্ছে এর মধ্যে বাদামগুলো দিয়ে দিতে হবে। সো আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা হচ্ছে একদম কমিয়ে দিতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যাবে, কারণ বালুগুলো যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে চুলার আঁচটা কমিয়ে তারপরে হচ্ছে বাদামগুলোকে ভাজতে হবে। তো আমি ভাবছি যে একসাথে সব দিয়ে দিব নাকি অর্ধেকটা দিব। যাই হোক, দেখি আগে কতটা দেয়া যায়। না, একসাথে সব দেয়া যাবে না, তাহলে ভাজা যাবে না।
মানে নাড়া দেওয়া যাবে না, তার থেকে অল্প অল্প করে ভেজে নেই, সেটাই ভালো হবে। বাদাম ভাজতে গেলে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে অনেক বেশি নাড়া দিতে হয়, মানে আর না হলে পুড়ে যায়। এই একটা প্রবলেম, মানে যতক্ষণ বাদাম হচ্ছে কড়াই বা বালুর মধ্যে থাকবে ততক্ষণ হচ্ছে বাদামটাকে নাড়া দিতে হবে, মানে এভাবে উল্টে পাল্টে নাড়া দিয়ে নিতে হবে, নাহলে বাদামগুলো হচ্ছে পুড়ে যাবে। কারণ যেহেতু বালুটা হচ্ছে অনেক বেশি গরম থাকে, এই কারণে হচ্ছে অনবরত নাড়তে হবে। সে যাই হোক, আমার বাদামগুলো হয়ে গেছে। এই যে এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে বাদামগুলো পুড়ে যাবে। তো এখন হচ্ছে আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলো হচ্ছে নামিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি বাকিগুলো ভেজে নেব। একটা খেয়ে আগে চেক করে দেখি যে বাদামগুলো হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছ বাদামটা হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে তখন একদম খুব সুন্দরভাবে একদম মচমচা হয়ে যাবে। তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি বাদামগুলো হচ্ছে তুলে নিয়েছি। এখন বাকি যে বাদামগুলো ছিল সেগুলো হচ্ছে বালুর মধ্যে দিয়ে দিব। তো এগুলো হচ্ছে আগের মতো অল্প আছে ভেজে নেব। তো একসাথে সব বাদামগুলো ভাজতে গেলে হচ্ছে আমি ঠিকভাবে নাড়া দিতে পারতাম না, তখন হয়তো বাদামগুলো পুড়ে যেত। এই কারণে হচ্ছে আমি অল্প অল্প করে বাদামগুলো ভেজে নিচ্ছি। তো এইখানে হচ্ছে ভাজা বাদামগুলো আমি কিন্তু একদম কালো করে ভাজি নাই, কারণ হচ্ছে আমি বাদামগুলো পরবর্তীতে হচ্ছে বালুর মধ্যে রেখে দিব, মানে চুলা বন্ধ করে হচ্ছে গরম বালুর মধ্যে সবগুলো বাদাম রেখে দিব, যাতে হচ্ছে মানে বাদামগুলো একদম মচমচা হয়ে যায়। এই কারণে আমি 80% বাদাম ভেজেছি, আর 20% মানে বালুর মধ্যে দেওয়ার পরে একদম মচমচা হয়ে যাবে। তো এই তো, আর এটা যদি একদম কালো করে ভাজতাম তাহলে বালুর মধ্যে দিলে একদম বাদামটা পুড়ে যেত। তো এই জন্য হচ্ছে মানে একদম পুরোপুরি ভাজিনি, অল্প ভেজে তারপরে উঠিয়ে ফেলেছি। তো এই বাদামগুলো হচ্ছে আমি আগের বাদামের মতো একদম পুরোপুরি ভাজবো না, মানে 80% ভেজে তারপরে হচ্ছে এই বাদামগুলো আর আগের বাদামগুলো একসাথে বালুর মধ্যে রেখে দিব, যেন গরম বালুতে বাদামগুলো মচমচা হয়। তো আমার এই বাদামটাও ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি আগের যে বাদামগুলো সেগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে এই সবগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এখন হচ্ছে চুলাটাকে অফ করে দিব, কারণ বালুটা যেহেতু গরম আছে, এই গরম বালুতেই হচ্ছে বাদামটা একদম মচমচা হবে। তো বালুটা একটু গরম থাকা অবস্থায় হচ্ছে এটাকে একটু 2-3 মিনিট হচ্ছে নাড়তে হবে। যখন বালুটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আর নাড়ার দরকার হবে না। তো এখন যেহেতু বালুটা গরম তাই একটু নাড়া দিচ্ছি। তো যাই হোক, আমার বাদামগুলো হয়ে গেছে আর বালুটাও ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে বাদামগুলোকে নামিয়ে নেব, মানে বালুগুলোকে আবার হচ্ছে প্যাকেট করে রেখে দিব, কারণ বালু সব সময় পাওয়া যায় না। আর আমি হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে বাদাম ভাজি, বুট ভাজি, এই কারণে হচ্ছে বালুগুলোকে যত্ন করে রেখে দিতে হবে। তো
তো এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে বালু, তো বাদামগুলোকে বালুর থেকে উঠিয়ে নিচ্ছি। তো বাদাম তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এই চালগুলোকে ধুয়ে নেওয়ার পালা। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর হচ্ছে এর থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করতে হবে। কারণ আমি যেহেতু চালের গুঁড়াটা রোদে শুকাবো, এই কারণে হচ্ছে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো চালগুলো হচ্ছে ধুয়ে নেওয়া শেষ, আমি পরিষ্কার পানি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে চালগুলোর মধ্যে যে হালকা পানি আছে, ওই যে হালকা পানি, এটাকে পুরোপুরি ঝরিয়ে নেব। কারণ হচ্ছে আমি চালগুলোকে যেহেতু রোদে শুকাবো, তাই হচ্ছে এগুলোকে গুঁড়া করার আগে খুব ভালোভাবে এর থেকে হচ্ছে পানিটা ঝরিয়ে নিতে হবে, না হলে একদম পানি পানি হবে, তখন কিন্তু আর এটা রোদে শুকানো যাবে না। এর জন্য হচ্ছে আমি চালগুলোর থেকে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেব, এরপরে হচ্ছে ব্লেন্ড করব। সো এই তো আমি চালগুলোকে ধুয়ে তারপর হচ্ছে চালের মধ্যে যে পানিটা ছিল সেটা হচ্ছে ঝরিয়ে নিয়েছি। তো এই তো আমার চালগুলো এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে এখন কোনো পানি নেই। এখন হচ্ছে এগুলোকে আমি ব্লেন্ড করব। তো এই ব্লেন্ডারের জারের মধ্যে হচ্ছে এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালের থেকে পানিটা যদি একটু ভালোভাবে ঝরে তাহলে হচ্ছে চালের গুঁড়াটা অনেক সুন্দর হয়। আর এইখানে আমি শুধুমাত্র আতপ চাল নিয়েছি, এই কারণে এই চালগুলোকে ব্লেন্ড করতে আমার বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমি চালগুলোকে ব্লেন্ড করতে পারবো। তো এই তো একবারে অনেকগুলো চাল দেব না, তাহলে হচ্ছে ব্লেন্ড করতে অনেক বেশি সময় লাগবে। আর অল্প অল্প করে চাল ব্লেন্ড করলে তাহলে অত একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হচ্ছে ব্লেন্ড করতে পারবো। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। চালগুলো হচ্ছে একটু গুঁড়া করে নিচ্ছি, আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি, মানে যাতে সবগুলো চাল হচ্ছে খুব সুন্দরভাবে গুঁড়া হয়। তো আমার চালগুলো গুঁড়া করা শেষ, এখন হচ্ছে এটাকে চেলে নেওয়ার পালা। যেহেতু এইখানে আমি শুধু আতপ চাল নিয়েছি, এই কারণে চালগুলো খুব তাড়াতাড়ি গুঁড়া হয়ে যাচ্ছে। আর যদি এইখানে সিদ্ধ চাল নিতাম তাহলে গুঁড়া হতে একটু সময় লাগতো। তো যাই হোক, এখন হচ্ছে আমি এভাবে করেই হচ্ছে সবগুলো চাল গুঁড়া করে রেখে দিব। তো আজকে যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এখন বাইরে তেমন একটা রৌদ্রও নাই, তাই আজকে হচ্ছে চালগুলোকে রোদ্রে শুকাতে পারবো না। তো এই কারণে হচ্ছে চালের গুঁড়াগুলো আমি আজকে ডিপ ফ্রিজে রেখে দিব, এরপরে যখন কালকে রৌদ্র উঠবে তখন হচ্ছে সকাল সকাল এই চালের গুঁড়াগুলো রোদ্রে শুকাতে দিয়ে দেব। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকো। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা হচ্ছে এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা হচ্ছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।